আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ ফ্রেঞ্চ বিপ্লব। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইন ইংলিশ লিটারেচার। ফ্রেঞ্চের যে বিপ্লব, অর্থাৎ ফ্রেঞ্চ ভাষার যে বিপ্লব, ইংরেজি সাহিত্যে কতটা প্রভাব ফেলেছে। বন্ধুরা, একটা কথা কিন্তু তোমাদের এই বিষয়টা বুঝতে গেলে প্রথমে মনে রাখতে হবে যে আমরা ফ্রান্স বিপ্লব বলছি, ফ্রান্স রেভলিউশন বলছি, নাকি ফ্রেঞ্চ রেভলিউশন বলছি। ফ্রান্স তোমরা জানো দেশের নাম, কিন্তু ফ্রেঞ্চটা হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা। সেই জন্য বন্ধুরা, আমরা কিন্তু দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইন ইংলিশ লিটারেচার, ফ্রেঞ্চের যে ভাষা, ফ্রেঞ্চ ভাষা অর্থাৎ ফ্রান্সের যে ভাষা, এই ফ্রেঞ্চ ভাষার যে বিপ্লব ইংরেজি সাহিত্যে কতটা প্রভাব ফেলেছিল। আমরা যদি ফ্রান্স বিপ্লব বলি তাহলে সেটা কিন্তু পলিটিক্যাল বিষয়টাই কথা আসবে বেশি। হ্যাঁ, অবশ্যই এই ভাষা বিপ্লবে অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যে বিপ্লব, ফ্রেঞ্চের যে বিপ্লব, সেখানেও ফ্রান্সের রাজনৈতিক কথা আসবে, কিন্তু পরিষ্কার করে আবার বলছি, ফ্রেঞ্চ বিপ্লব অর্থাৎ ফ্রান্সের ভাষা বিপ্লব ইংরেজি সাহিত্যে কতটা প্রভাব ফেলেছিল বিষয়টা কিন্তু এই। তাহলে ফ্রেঞ্চ রেভলিউশন অ্যাফেক্টেড নট অনলি দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ফ্রান্স। ফ্রান্সে শুধু পলিটিক্যাল লাইফ বা সোশ্যাল লাইফের মধ্যেই যে এই ফ্রেঞ্চ রেভলিউশন বা ভাষার যে বিপ্লব এটা প্রভাব ফেলেছিল ফ্রান্সে, তা নয়, বাট ইট হ্যাড ইনফ্লুয়েন্সড ইন শেপিং দ্য হোল ইউরোপ। অর্থাৎ এই যে ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রেঞ্চের যে ভাষার যে বিপ্লবটা, এটা শুধু পলিটিক্যাল বিষয় নয়, সোশ্যাল লাইফ বিষয় নয়, এটা প্রভাবিত করেছিল, নতুন করে একটা আকার ধারণ করেছিল সম্পূর্ণ ইউরোপে। এই ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ নট এ লোকাল অ্যাফেয়ার্স। এটা শুধু ফ্রান্সে হয়েছে তা নয়, ইট স্প্রেড থ্রু হোল কন্টিনেন্ট, সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, শেপিং অফ হোল ইউরোপ। এটা প্রথম মনে রাখতে হবে। দ্য রেভলিউশন স্টার্টেড ইন ইউরোপে শুরু হয়েছিল, অর্থাৎ 1789 কিন্তু শুরু হয়েছিল। It started with the fall of the prison Bastille on the 14th July 1789। অর্থাৎ এখানে যে বাস্তিল প্রিজন, জেলখানা, তার যে পতন হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে। সময়কাল 14 জুলাই 1789। আচ্ছা, এবার ইংলিশ লিটারেচারের বিষয়টা কি হলো। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এই যে রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, এর যথেষ্ট প্রভাব পড়েছিল। ইংলিশ লিটারেচারে বড় রকমের একটা চেঞ্জ আসে এই রেভলিউশন থেকে। ইট ওয়াজ বেসিক্যালি এ পলিটিক্যাল মুভমেন্ট। মূলত এটা রাজনৈতিক মুভমেন্ট ছিল এগেইনস্ট দ্য ফিউডাল সিস্টেম অফ ফ্রান্স।
ফ্রান্স দেশের যে সামন্ত প্রথা, সামন্ততান্ত্রিক প্রথা, তার বিরুদ্ধে একটা পলিটিক্যাল মুভমেন্ট মূলত শুরু হয়েছিল। সেখান থেকে ইট ব্রট এ গ্রেট চেঞ্জ, একটা বড় পরিবর্তন এনে দিল ইন দ্য ইউরোপিয়ান সোসাইটি। ইউরোপিয়ান সমাজে একটা চেঞ্জের। কিভাবে? এখানে ক্লাস ডিভিশন হয় সমাজের। প্রথম নম্বর 1 নোবেল ক্লাস, উঁচু শ্রেণীর ক্লাস মানুষের। সেকেন্ড হলো আপার ক্লাস বা ক্লার্জি ক্লাস। তারপরে হলো পুয়ার ক্লাসেস পিপল। এইভাবে ভাগ হলো। তাহলে এখানে যে নোবেল ক্লাস বলা হয়েছে, দে ডিড নট পে ট্যাক্সেস, তারা ট্যাক্স দিত না এই নোবেল ক্লাস, অ্যান্ড এক্সপ্লয়েটেড দ্য পুয়ার ক্লাস পিপল। গরিব মানুষের প্রতি তাদের কোনো দৃষ্টি ছিল না, তাদেরকে ক্ষতি করেছে। ফলে কি হলো? অ্যাজ এ রেজাল্ট দেয়ার ওয়াজ এ রিয়াকশন অ্যান্ড রেভিলিয়ন হলো, আন্দোলন হলো অ্যাগেইনস্ট দেম। কারা? ওই নোবেল ক্লাস, উঁচু শ্রেণীদের, নোন অ্যাজ ফ্রেঞ্চ রেভলিউশন। এটাই কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন। উঁচু শ্রেণী, নিচু শ্রেণী ফ্রান্সে, তাদের সাথে দ্বন্দ্ব, আন্দোলন। এবার যে পুয়ার পিপল যারা স্টার্টেড রেভল্টিং, তারা আন্দোলন শুরু করে দিল অ্যাগেইনস্ট দ্য ওল্ড সোশ্যাল সিস্টেম। ধীরে ধীরে পলিটিক্যাল ব্যাপারটার থেকে সরে আসছে, অর্থাৎ কি না, মানে আনুষঙ্গিক আসছে। সরে আসছে মানে আনুষঙ্গিক আসছে। পুয়ার পিপলরা শুরু করলো আন্দোলন অ্যাগেইনস্ট দ্য ওল্ড সোশ্যাল সিস্টেম। পুরনো যে সিস্টেম আছে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। যাই হোক, দ্য ফার্মার্স কেম আউট, তারা বেরিয়ে এলো, অ্যান্ড র্যাং দ্য বেল, ঘন্টা বাজিয়ে দিল, মানে শুরু করলো অফ ওয়ার্নিং ইন দ্য কিংডমস, সতর্ক বার্তা দিয়ে দিল তারা কৃষক শ্রেণীরা। দ্য সেম স্পিরিট অফ ফ্রিডম ফ্রম বন্ডেজ হ্যাজ বিন রিফ্লেক্টেড ইন ইংলিশ পোয়েট্রি। প্রভাব পড়ে গেল স্পিরিট অফ ফ্রিডম, একটা স্বাধীনতার যে শক্তি, সেটা কোথায় রিফ্লেক্টেড করলো? ইংলিশ পোয়েট্রিতে এলো। অর্থাৎ ইংরেজিতে যারা লেখালেখি করতো কবিতা, তাদের মধ্যে প্রভাব এলো। তারা পছন্দ করতে শুরু করলো এই ফ্রেঞ্চ রেভলিউশনের উদ্দেশ্য বিষয়গুলো। যাই হোক, দ্য রিবার্থ অফ নিউ স্পিরিট, নতুন করে একটা শক্তি জন্ম হলো। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েলকাম করলেন সেটাকে, রোমান্টিক পিরিয়ডে। আমরা রোমান্টিক পিরিয়ডের কথাটা বেশি করে পাব। যাই হোক, ইন দোজ টাইম, সেই সময়ে গভর্নমেন্টস বলা হয়েছে, গভর্নমেন্টস আর ইনসেন্সিবল ছিল তারা, অ্যান্ড ইনহিউম্যান ছিল। পিপল ওয়ার ইমপ্রিজেন্ট, সাধারণ মানুষকে জেলবন্দি করা হলো উইদাউট ট্রায়ালস। কোনো অন্যায় করেছে না করেছে, ব্যাস গভর্নমেন্ট তাদের ধরে নিত। প্রোটেস্ট স্টার্টেড অ্যাগেইনস্ট দ্য গভর্নমেন্ট, শুরু হয়ে গেল আন্দোলন। দ্য রিভোল্ট ওয়াজ লিডেড বাই, এই আন্দোলনটা হলো সাম মেজর থিঙ্কার্স, অস্ত্র নিয়ে নয়, থিঙ্কার যারা বিশেষ চিন্তাবিদ, তারা। তার মধ্যে রসুর নাম তো আমরা পাবো, রাউজলেকে পাবো, রসুকে পাবো, ভলতিয়ারকে পাবো। এরা তাদের চিন্তার মাধ্যমে এই যে ফ্রেঞ্চ রেভলিউশন, সেটাকে এগিয়ে নিয়ে গেল। দে স্টার্টেড রাইটিংস অ্যাবাউট দ্য ইনজাস্টিস। এই ফ্রান্সে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে ইনজাস্টিস চলছিল, অন্যায় চলছিল, তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো এই রুসো, রাউজলে, ভলতিয়ার, তারা।
তারা ফ্রান্সের ছিলেন। দে টকড অ্যাবাউট দ্য ডিভাইন রাইট অফ দ্য কিংস। রাজাদেরকে যেন শিক্ষা দিচ্ছে যে তাদের একটা ডিভাইন রাইটস আছে, এটা বিশেষ স্বর্গীয় প্রদত্ত একটা অধিকার রয়েছে, সেটা তাদের করা উচিত। যাই হোক, রুশো কী করলেন? ডিক্লেয়ার্ড ইন হিজ এসে, রুশো লিখলেন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। সেখানে তিনি বললেন ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ জন্মগতভাবেই ফ্রি, বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। কিন্তু মানুষকে, যাদের শক্তি আছে তাদেরকে শৃঙ্খলিত করে রাখা হয়, বন্দি করে রাখা হয়। এই যে থিওরিটা অফ সোসাইটি অ্যান্ড গভর্নমেন্ট ইন হুইচ এ সোশ্যাল কন্ট্যাক্ট অ্যামং পিপল উড প্রিজার্ভ দেয়ার ফ্রিডম, এর মধ্যে যেন ফ্রিডম নিহিত রয়েছে, স্বাধীনতা। বলা হলো ডিসকাস অন দ্য অরিজিন অ্যান্ড ফাউন্ডেশন অফ ইনইকুয়ালিটির কথা বলা হলো। এবং মানুষের মধ্যে ইনইকুয়ালিটি থাকবে কেন? যাই হোক, ইকুয়ালিটি কথাটা আসবে বলে ইনইকুয়ালিটির কথা এলো। ইট অ্যালাউজ আস টু পিসফুলি লিভ টুগেদার। মানুষ জন্মগ্রহণ করেছে, শান্তিপূর্ণভাবে থাকবে, উইথ দ্য অ্যাসুরেন্স দ্যাট নো ওয়ান ক্যান হার্ম আস। একজন আরেকজনকে ক্ষতি করতে পারবে না, সে উঁচু শ্রেণীর হোক আর নিচু শ্রেণীর হোক, এরকম করা যাবে না, এরকম চিন্তা এলো। স্বাভাবিকভাবে এই চিন্তাটা লেখালেখির মধ্যে এলো, ল্যাঙ্গুয়েজে এলো, লিটারেচারে এলো ইত্যাদি। মানুষকে রেশনাল পিপল ভাবতে হবে, মানুষ মানবিক হবে, মানুষ যেহেতু সে মানবিক হবে, তার কাজ, চিন্তা ভাবনা, এরকম একটা কনসেপ্ট। আর এই কনসেপ্টের মধ্যে ফিলসফি জুড়ে গেল, পলিটিক্যাল সায়েন্স জুড়ে গেল, অ্যান্ড সোশিওলজি জুড়ে গেল। যাই হোক, এখানে যে দ্য থিঙ্কার্স বিলিভড, তারা বিশ্বাস করতে শুরু করলেন যে কিংস শুড বি রেসপন্সিবল ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। রাজাকে, রাজা সেই হবে যারা জনগণের মঙ্গল করবে, এরকম লিবারেল একটা চিন্তা ভাবনা আসবে। যে কথাগুলো চলে আসছে, লিবারেল, ইকুয়ালিটি, ব্রাদারহুড, ফ্রেটার্নিটি, এরকম কথাগুলো চলে আসবে চিন্তা। এ কিং ইজ দ্য সার্ভেন্ট অফ পিপল, এইভাবে ভাবতে হবে। একজন রাজা হবে জনগণের সার্ভেন্ট। ইফ হি ফেইলস ইন দ্য ডিউটি, যদি তার কর্তব্যে সে ব্যর্থ হয়, হি শুড বি ডিসমিসড, রাজাকে ডিসমিস করে দেওয়া হবে। আর দেয়ার ওয়াজ এ সিচুয়েশন সেখানে যা তৈরি হলো অল অ্যারাউন্ড এরকম, কি যে কোনো রাজা যদি ব্যর্থ হয় তাহলে তাকে ডিসমিস করে দেওয়া হবে। এইভাবে নিউ রাইজ অফ ডেমোক্রেসি চলে আসছে। আগে অ্যানার্কির বিষয় ছিল, নৈরাজ্য ছিল, এবার নিউ রাইজ অফ ডেমোক্রেসি, এইভাবে ডেমোক্রেসি, গণতন্ত্র চলে এলো। কীভাবে? দ্য গার্ডস অফ দ্য কিংস, রাজাদের যে গার্ডরা ছিল, ওয়ার কিল্ড, মেরে ফেলা হলো বিভিন্নভাবে, রেভলিউশন। দ্য কিং হিমসেলফ ওয়াজ পানিশ, রাজারা নিজেরাই, যারা বুঝতে পারলো তারা নিজেরা নিজেদেরকে পানিশ করলো টু ডেথ। ইন 1793 দিকে দেখা গেল বিভিন্ন রাজারা নিজেরাই মরে যাচ্ছে। আন্দোলনটা এত প্রভাব পড়ছে, অর্থাৎ ফ্রান্স রেভলিউশন অ্যান্ড ফ্রেঞ্চ রেভলিউশন, রাজনৈতিক যে রেভলিউশন, ফ্রান্স রেভলিউশন, আর ভাষাভাষীর যে বিষয়টা, ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, দুটো এক হয়ে গেল। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ভায়োলেন্ট, চরম হয়ে গেল পরিবেশ। দ্য ডেথ অফ দ্য কিং গেভ বার্থ টু এ নিউ ডেমোক্রেসি, ওই সব নৈরাজ্যপূর্ণ রাজা, তাদের বিদায় হয়ে গেল, মরে গেল, সুইসাইড করলো। ধীরে ধীরে একটা ডেমোক্রেসির, সুস্থ ডেমোক্রেসির চিন্তা এলো। বলা হলো দ্য সান, মুন, স্টার, স্কাই, নেচার, ম্যান অ্যান্ড হিউম্যান নেচার itself assured new aspect, liberty, fraternity, equality in France.
অর্থাৎ স্লোগানটা এলো সার্বিকভাবে লিবার্টি চাই, মৈত্রীত্ব চাই, ফ্র্যাটার্নিটি চাই, ইকুয়ালিটি চাই, ব্রাদারহুড চাই, এই সব কথাগুলি চলে এলো। তাহলে যারা লেখালেখি করে এই বিষয়টিতে তারা আকৃষ্ট হলো, লিখতে শুরু করলো। তাহলে ডক্ট্রিনস অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশনের যে মতবাদ সেটা হলো কি? নম্বর 1, হিউম্যান বিংস আর ইকুয়াল, মানুষ সবাই সমান। ম্যান ইজ বর্ন ফ্রি, মুক্তভাবে জন্মগ্রহণ করেছে। ফ্রিডম ইজ ম্যানস ফার্স্ট রাইট, মানুষের প্রথম অধিকার হলো স্বাধীনতা চাই। এই ধরনের চিন্তাভাবনা আসছে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনে। নেক্সট বলা হলো ইকুয়ালিটি অফ হিউম্যান বিংস ইজ ন্যাচারাল, আমরা যে সমান সবাই, এটা ন্যাচারাল, এটা আমরা সবাই অল আর ইকুয়াল, তত্ত্বটা হলো এই ফ্রান্স রেভলিউশন। এবার রোমান্টিক রিভাইভাল স্টার্টেড হয়ে গেল। কেন? লাভ অফ ফ্রিডম, স্বাধীনতার নতুন স্বাদ পেতে শুরু করলো মানুষ। আর লাভ অফ ফ্রিডম ইন লিটারেচারে চলে এলো। যারা লেখালেখি করছে ফ্রান্সের বা বাইরের, সবাই যেন এই লাভ অফ ফ্রিডম 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 নিয়ে লেখা শুরু করছে। রোমান্টিসিজম কেম ফ্রম ফ্রান্স রেভলিউশন। এই যে ইংল্যান্ডের রোমান্টিসিজম সেই সময়ে এসে গেল এই ফ্রান্স রেভলিউশনের হাত ধরেই। রাউলে gave importance to sensibility and feelings, তিনি বলেন আই ফিল therefore I am, আই ফিল therefore I am, আমি অনুভব করি কারণ আমি বেঁচে আছি। এখানে মানুষের আইডেন্টিটিটাকে শুড বি রেসপেক্টেড, যে যে মানুষই হোক তার যে আইডেন্টিটি হবে সেটাকে সম্মান করতে হবে। অর্থাৎ রাজা প্রজাকে সম্মান করবে, প্রজা রাজাকে করবে। এখানে ব্রাদারহুড ইজ মাস্ট অ্যামং হিউম্যান বিংস, মানুষে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে। এইভাবে কিন্তু ফ্রান্স রেভলিউশনটা একটা সুন্দরভাবে লিটারেচারের দিকে আসছে। ফ্রেঞ্চ রেভলিউশন হ্যাড গ্রেট ইম্প্যাক্ট ইন দ্য লিটারেচার অফ ইংল্যান্ড, ইংলিশ লিটারেচারের প্রভাব এসে গেল এবং আদার ইউরোপিয়ান কান্ট্রিজেতেও এলো। পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি ওয়ার ইনফ্লুয়েন্সড ইন দ্য বুকস লাইক দ্য রাইট অফ ম্যান অ্যান্ড দ্য এজ অফ রিজন, দুটো বই, দ্য রাইট অফ ম্যান মানুষের অধিকার, দ্য এজ অফ রিজন এমন একটা এজ তার যুক্তি আছে, তথ্য আছে, এই সব বিষয় নিয়ে ইংলিশ রোমান্টিক পোয়েট ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, বায়রন এরা প্রভাবিত হলেন। একজন বাদে তিনি হলেন জন কিটস। যাই হোক, দে এক্সপ্রেসড দ্য ন্যাচারাল রাইটস অফ হিউম্যান বিং। এই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজরা বলছেন যে এটা ন্যাচারাল রাইটস, এটা আমাদের অধিকার, অর্থাৎ ভ্রাতৃত্ববোধ, নিরাপত্তায় থাকা, মৈত্রী ইত্যাদি আমাদের এটা ন্যাচারাল অধিকার। ইন দ্য বুক পলিটিক্যাল ইনজাস্টিস, এখানে গডউইন হ্যাড স্ট্রেস অন দ্য রিফরমেশন অফ সোসাইটি। গডউইন বললেন রিফরমেশন অফ সোসাইটি, সমাজ কী করে তৈরি হবে, এবং হি টকড অ্যাবাউট, কথা বললেন জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড ব্রাদারহুড। এই কথাগুলো ঘুরে ঘুরেই আসবে, যেহেতু মূল স্লোগানই ছিল জাস্টিস, ইকুয়ালিটি, ব্রাদারহুড এইসব। তাহলে রোমান্টিক পোয়েট্রি ইংল্যান্ডে পরে, অর্থাৎ লেটার ইন ভিক্টোরিয়ান নভেলস were influenced by the new idea of equality and justice, অর্থাৎ রোমান্টিক পোয়েট্রিগুলো তার মধ্যে আর ভিক্টোরিয়ান নভেলসগুলো যে লেখা হলো পরে, এই প্রভাবিত হলো এবং তারা যে আইডিয়াসটা নিল আর কি, সেটা হলো ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, সবাই সমতা থাকবে এবং জাস্টিস, ন্যায় বিচার থাকবে।
যাই হোক, এভাবেই দ্য ফ্রান্স রেভলিউশন হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন ইংলিশ লিটারেচারের মধ্যে কিন্তু এসে গেল ধীরে ধীরে। বেশ ভালো কথা। এবার যেমন ওয়ার্ডসওয়ার্থ, তিনি তো স্বাগত জানিয়েছেন ফ্রেঞ্চ রেভলিউশনকে। তার যে লেখা ইন হিজ পোয়েম প্রিলিউড হি প্রেইজড দ্য রেভলিউশন, প্রিলিউডের মধ্যে তিনি প্রশংসা করেছেন এই বিপ্লবের, ল্যাঙ্গুয়েজ, ভাষা ইত্যাদি। বলেছিলেন তিনি এরকম, ব্লিস ওয়াজ ইট ইন দ্যাট ডান টু বি অ্যালাইভ, নতুন সূর্যের মতো আসছে। যাই হোক, কোলরিজ হ্যাড গ্রেট ইম্প্যাক্ট বা ফর দ্য আইডিয়ালস অফ ফ্রেঞ্চ রেভলিউশন লাইক ইকুয়ালিটি। এই কোলরিজ কী করলেন? ইকুয়ালিটিকে পছন্দ করলেন, ফ্রিডমকে, ফ্রেটার্নিটিকে। এইভাবে তার লেখালেখির মধ্যে এইসব কিন্তু আসতে শুরু করে দিল। তাহলে দেখব, এই কোলরিজ was delighted to see the prisoners out of the jail to see the sunshine of new hope. কোলরিজ দেখে অবাক হয়ে গেলেন যে জেল থেকে জেলবন্দিরা বেরিয়ে এসে তারা সূর্য কিরণ বা সূর্য উদিত হওয়া দেখছে, এতটা চেঞ্জ হচ্ছে, নতুন আশা। রবার্ট সাউদে তিনি প্রকাশ করলেন তার আইডিয়া ইন হিজ এপিক জোয়ান অ্যান্ড আর্ক অ্যান্ড ড্রামা ওয়ার টেলার। এরপর আমরা বলব লর্ড বাইরন, তিনি তো লাভার অফ ফ্রিডম ছিলেনই। ডন জোয়ান লিখলেন, চাইল্ড হেরাল্ড লিখলেন, প্রকাশ করলেন আইডিয়া অফ ইকুয়ালিটি, ফ্রিডম, ব্রাদারহুড। লর্ড বাইরন। এবার পিবি শেলি প্রমেথিউস আনবাউন্ড লিখলেন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড লিখলেন, মেন অফ ইংল্যান্ড লিখলেন, আর স্প্রেড ছড়িয়ে দিলেন দ্য মেসেজ অফ ইকুয়ালিটি। তাহলে এইভাবে কিন্তু কি হচ্ছে, ইংল্যান্ডে যে সাহিত্য ঢুকে গেল। এইভাবে ফ্রেঞ্চ রেভলিউশন ইনফ্লুয়েন্স ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ অন দ্য সেন্টিমেন্টাল সাইড। তাহলে ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ এই ফ্রেঞ্চ রেভলিউশনের যে সেন্টিমেন্টাল সাইডটা সেটাকে ধরে ফেললেন। পিবি শেলি অন দ্য ইন্টেলেকচুয়াল সাইড, পিবি শেলি ধরলেন ইন্টেলেকচুয়াল সাইডটা ফ্রেঞ্চ রেভলিউশনের। বাইরন অন ফিলোসফিক্যাল সাইড, পলিটিক্যাল সাইড, বাইরন ধরলেন পলিটিক্যাল দিকটা। কিডস ওয়াজ ফ্রি ফ্রম দ্য রেভলিউশন। যাই হোক, এইভাবে ফ্রান্স রেভলিউশন গেভ এ নিউ এরা ইন ইংলিশ লিটারেচার। ফ্রান্স রেভলিউশন বিষয়টা ইংলিশ সাহিত্যে চলে গেল। তাই বলা হয় দ্য ইম্প্যাক্ট অফ ফ্রান্স রেভলিউশন ইন ইংলিশ লিটারেচার ওয়াজ ম্যাসিভ। ইট হ্যাড এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন লিটারেরি স্টাইলের মধ্যে চেঞ্জ নিয়ে এলো, থিমের মধ্যে নিয়ে এলো, পোর্ট্রিয়াল অফ সোসাইটি, সমাজকে নতুনভাবে, নেচার বিষয়ে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে রোমান্টিক পিরিয়ড যে আমাদের ইংলিশ লিটারেচারের, সেটাতে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল ফ্রান্স রেভলিউশন। অর্থাৎ ফ্রান্স রেভলিউশন থেকেই যেন এই রোমান্টিক পিরিয়ড। যাই হোক, রাইটার্সরা, ইংলিশ রাইটার্সরা এনগেজড হয়েছিল উইথ লাইক আইডিয়ালস অফ রেভলিউশন, অর্থাৎ গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের আলোচনা ছিল যে ফ্রেঞ্চ রেভলিউশনটা, ফ্রেঞ্চ ভাষার যে বিপ্লব ইংরেজি সাহিত্যে কতটা প্রভাব ফেলেছিল। দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইন ইংলিশ লিটারেচার। আমরা এক কথায় বলবো যে রোমান্টিক পিরিয়ডটা ইংলিশ লিটারেচারে সার্বিকভাবে প্রভাবিত হয়েছিল। অর্থাৎ মূল যে স্লোগান ছিল সেই স্লোগান ধরেই কিন্তু লেখালেখি শুরু হয়েছিল ইংরেজিতে। এখানে যে ক্লাস ডিভিশন ছিল, রাজাদের বিষয়গুলো ছিল, এগুলোকে অ্যাভয়েড করা হয়েছে। অর্থাৎ এখানে যে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যোলজি বিষয়ে তো যথেষ্টভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়।
আর স্বাভাবিকভাবেই এখানে আমরা লক্ষ্য করব নিউ রাইজ অফ ডেমোক্রেসি, গণতন্ত্রটা নতুন সুরে চলে এলো। আর সেখান থেকেই যে মূল স্লোগান ছিল ইকুয়ালিটি, সেটাকে ক্যাপচার করে নেওয়া হলো, অর্থাৎ অল আর ইকুয়াল এই তথ্যটাকে নেওয়া হলো এই ফ্রেঞ্চ রেভলিউশন থেকেই। তারপর এখানে স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করব যে ব্রাদারহুড, সেই কথাটা, ফ্রিডম, এইসব বিষয়গুলোকে গ্রহণ করা হলো, অর্থাৎ জাস্টিস, ইকুয়ালিটি, ব্রাদারহুড, এইসব বিষয়গুলো ইংরেজি যে কবিতা রোমান্টিক পিরিয়ডে সেটার মধ্যে এসে গেল। আর বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, মূল বিষয়, দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফ্রান্স রেভলিউশন ইন ইংলিশ লিটারেচার। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।